এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো যে গ্রুপ সি আর গ্রুপ ডি পরীক্ষা উপলক্ষে তোমাদের এই যে একটা প্র্যাকটিস সেট আমরা দিয়েছিলাম, তোমরা অনেকেই ক্রয় করেছো। এই প্র্যাকটিস সেটের একের পর এক বিভিন্ন টপিকের ওপর আমরা ভিডিও এনেছি, সেটা প্লেলিস্টে আছে, তোমরা অনেকে দেখেওছো, অনেকে এই বইটা ক্রয়ও করেছো বা পিডিএফ নিয়েছো। তো সেই প্র্যাকটিস সেটের জেনারেল অ্যাওয়ারনেসের আজকে প্র্যাকটিস সেট নাম্বার 14 করাবো। অলরেডি 13টা প্র্যাকটিস সেটের আপলোড হয়ে গেছে, আজকে 14 নম্বর প্র্যাকটিস সেটটা করিয়ে দিচ্ছি। তোমরা আমার সাথে সাথে সলভ করো। যারা অলরেডি বইটা পেয়েছো তারা অলরেডি হয়তো সলভ করে নিয়েছো, তবু আমরা করিয়ে দিচ্ছি। যদি কোনো প্রশ্নের ভুল থাকে তোমরা সেটা কারেকশন করে নিও, ঠিক আছে? চলো আজকে 14 নম্বর প্র্যাকটিস সেটটা করাবো। 14 নম্বর প্র্যাকটিস সেটে যদি আমি চলে যাই, তার পরের পেজে যদি দেখি, দেখো জেনারেল অ্যাওয়ারনেসের ওপর এটা আমাদের কালার লোগো, ইংলিশের ওপর, এরিথমেটিকের ওপর, লজিক্যাল রিজনিংয়ের ওপর কালার লোগো দেওয়া আছে। সেখান থেকে তোমরা প্লেলিস্টটা চেক করে নেবে এবং চেক করে নিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তাতে তোমাদেরই কিন্তু পরীক্ষার জন্য তোমরাই ব্যাপারটা উপকৃত হবে। চলো আজকে 14 নম্বর প্র্যাকটিস সেটের কোয়েশ্চেন চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 1, 14 নম্বর প্র্যাকটিস সেটে কি কোয়েশ্চেন আছে দেখো, যে জীবাশ্ম জ্বালানির ফলে যে বিষাক্ত গ্যাস পরিবেশে যুক্ত হয়, 4টি অপশান দেওয়া আছে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, নাকি হচ্ছে সিএফসি। তো প্রশ্নের উত্তর কি হবে? জীবাশ্ম জ্বালানি মানে তোমরা জানো যে ফসিল ফুয়েল, তাই তো? তো জীবাশ্ম জ্বালানি যেটা, সেটাকে বলা হয় ফসিল ফুয়েল। তো ফসিল যে ফুয়েল যেটা আমরা জানি, তো সেইটা জ্বালানির ফলে যে বিষাক্ত গ্যাস পরিবেশে মেশে, তো সেটা হচ্ছে উত্তর কি হবে এখানে? কার্বন ডাইঅক্সাইড বা CO2, যেটা পরিবেশের বিষাক্ত গ্যাস হিসাবে মেশে, পরিবেশের দূষণের একটা প্রধান কারণ। আচ্ছা, পাশাপাশি যদি আমি দেখি মিথেন মানে যেটা হচ্ছে CH4, গ্রিনহাউস গ্যাস, নাইট্রোজেন এবং সিএফসি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। তার একটা প্রধান ক্লোরোফ্লুরোকার্বনের একটা মারাত্মক ক্ষতি কি বলতো, যেটা হচ্ছে তোমার কি ওজোন গ্যাস বা ওজোন লেয়ার, সেই ওজোন লেয়ারকে কি করে? নষ্ট করে দেয়। ওজোন লেয়ারকে নষ্ট করার মূল কারণ হচ্ছে সিএফসি, যেখানে ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, কার্বন আছে, তো এর মিশ্রিত হয়ে, এবং ওজোন লেয়ারকে সেভ করার জন্য, মানে সিএফসি যাতে করে বেশি করে যাতে ওজোন লেয়ারকে ক্ষয় না করতে পারে, তার জন্য একটা প্রোটোকল হয়েছিল, তার নাম তোমাদের মনে থাকবে মন্ট্রিল প্রোটোকল। আমি এমপি দিয়ে লিখলাম মন্ট্রিল প্রোটোকল, এমপি মানে এখানে মন্ট্রিল প্রোটোকল, ঠিক আছে? তো মন্ট্রিল প্রোটোকল যেটা হয়েছিল 1987-এ, যেটা লাগু হয়েছিল 1989-এ। কি স্যার, কারণটা কি? না, সেটা হচ্ছে ওজোন লেয়ারকে সেভ করার জন্য। তোমরা জানো যে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে, ট্রোপোস্ফিয়ারের ওপর স্তর স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন লেয়ার থাকে। সেই ওজোন লেয়ারটা কি কাজ করে? সূর্য থেকে আসা যে অতিবেগুনি রশ্মি, সেটাকে পৃথিবী পৃষ্ঠে আসতে নিষেধ করে বা পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়। তো যেটা সে যদি আসে ডাইরেক্ট, আমাদের কি নানান রকম রোগের সম্মুখীন হবো, বিশেষ করে স্কিন ক্যান্সার, এই টাইপের রোগ হতে পারে। তো সেইটাকে সেভ করে হচ্ছে ওজোন লেয়ার। তো সেই ওজোন লেয়ারকে যদি ক্ষতি করে সিএফসি, তো তার হিসাব মতো সেটাকে যাতে কমানো যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত সচেতন নাগরিক হিসাবে। তো ঠিক আছে, তাহলে জীবাশ্ম জ্বালানির ফলে তাহলে উত্তর কি হবে? বিষাক্ত গ্যাস সব থেকে কি হবে? কার্বন ডাইঅক্সাইড। আর সিএফসি নিয়ে আমি ডিটেলস বলে দিলাম, এক্সট্রা ইনফরমেশন। চলো আজকে 2 নম্বর কোয়েশ্চেন আসি। দ্য জুভেনাইল জাস্টিস অফ চিলড্রেন অ্যাক্ট পাস হয় কোন সালে? খুব ইম্পর্টেন্ট, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট। তো এইটা কবে পাস হয়? এটা উত্তর হবে তোমাদের, মনে রাখবে যে 2000 সালে জুভেনাইল জাস্টিস অফ চিলড্রেন অ্যাক্ট, মানে 18 বছরের নিচে শিশুরা যাতে কোনো রকম নিপীড়ন, অত্যাচার, শোষণের মধ্যে না পড়ে, তার জন্যই জুভেনাইল জাস্টিস অ্যাক্ট আনা হয়েছিল 2000 সালে। যেটা পরবর্তীকালে 2015 সেটাকে আরও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করে আইনটাকে আরও বেশি শক্ত করে দেওয়া হয়েছে, যাতে কোনো চিলড্রেন 18 বছরের নিচে তারা কিন্তু কোনো রকম নিপীড়নের শিকার না হয়। তো প্রথম যে অ্যাক্ট সেটা যে জুভেনাইল অ্যাক্ট 2000 সালে, পরে সেটা অ্যামেন্ডমেন্ট হয়ে আবার পরে অ্যামেন্ডমেন্ট হয়েছে 2015-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরও ব্যাপারটা কড়াকড়ি করা হয়েছে। ক্লিয়ার? আর 1997-এ আমি কি পড়িয়েছিলাম বলো তো? সেই পড়িয়েছিলাম তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেসে বিশাখা গাইডলাইন, যে কর্মস্থলে মেয়েদের যে বিভিন্ন নিপীড়নের শিকার হতে হয়, যৌন হয়রানির শিকার হতে হয়, তো তার এগেনস্টে এসেছিল কি বিশাখা গাইডলাইন, সেটা ছিল 1997-এ পড়িয়েছিলাম, মনে করো একটু। আচ্ছা চলো আমরা যাই আজকের 3 নম্বর কোশ্চেনে। পশ্চিমবঙ্গের কোন প্রকল্পকে জাতিসংঘ মানে ইউনাইটেড নেশন 2017 সালে তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত করেছে? তাই তো, ভালো প্রশ্ন। এটা আগেও কোনো একটা সেটে আমি করিয়েছি। 2017 সালে ইউনাইটেড নেশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের কোন প্রকল্পকে সম্মানিত করা হয়েছে? দেখো, লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, সবুজ সাথী, নাকি কন্যাশ্রী? তাই তো, দেখো 4টি পশ্চিমবঙ্গের কিন্তু খুব জনপ্রিয় প্রকল্প, তাই না? তো এই প্রশ্নের উত্তর কি হবে? ইউনাইটেড নেশনের তরফ থেকে যাকে পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। কন্যাশ্রী প্রকল্প তোমরা জানো যে পশ্চিমবঙ্গে জনপ্রিয় প্রকল্প তো বটেই, এটা 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার চালু করে, 2013-তে পশ্চিমবঙ্গ সরকার চালু করে, 2017-তে ইউএনের তরফ থেকে একে পুরস্কারে পুরস্কৃত করা হয়।
ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি দেখো লক্ষ্মীর ভাণ্ডার, যেটা 2021 সালে খুব জনপ্রিয়, খুব জনপ্রিয়। যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তোমরা জানো লক্ষ্মীর ভাণ্ডারে যে মহিলারা 25 বছরের ঊর্ধ্বে যে মহিলারা, তারা প্রত্যেক মাসে 1,500 টাকা করে পাওয়ার একটা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন বাজেটে বলা হয়েছে 2026 সালে, সেই বাজেটে বলা হয়েছে। তো এটা একটা খুব জনপ্রিয় প্রকল্প। আচ্ছা, এর পাশাপাশি যদি দেখি অন্য অপশানগুলো, খাদ্যসাথী আর একটা হচ্ছে সবুজ সাথী। খাদ্যসাথী প্রকল্প 2016 সালের একটা প্রকল্প, আর সবুজ সাথী 2015 সালের একটা প্রকল্প, যেখানে ক্লাস 9 থেকে ক্লাস 12 ছাত্রছাত্রীদের হচ্ছে সাইকেল বিতরণ, সাইকেল দেওয়া হয় স্কুলে, যাতে স্কুল ছুট কমানোর জন্য, স্কুল ছুট কমানোর জন্য ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয় যাতে তারা স্কুলমুখী হয় সেটা। আর এটাও একটা বিষয় আছে, এই প্রকল্পটাকে, সবুজ সাথীর যে প্রকল্প, এই প্রকল্পটাকে 2020 সালে ইউএনের তরফ থেকে, ডাইরেক্ট তো নয়, ইউএনের একটা শাখা, তার তরফ থেকে তোমার একটা পুরস্কার প্রদান করা হয়েছে, WSIS একটা পুরস্কার, এই পুরস্কার প্রদান করা হয়েছে, ইউএন নয়, ইউএন একটা শাখা প্রদান করেছে 2020 সালে এই সবুজ সাথী প্রকল্পকে একটা পুরস্কার দিয়েছে, পুরস্কারটার নাম WSIS, একটা পুরস্কার প্রদান করেছে। ক্লিয়ার? তাহলে সব কিছু আমি দেখো সব প্রকল্পগুলি ভেঙে বলে দিলাম। আর কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে কি বলবো তোমরা জানো সবটাই, তো পশ্চিমবঙ্গের যারা অধিবাসী তারা অবশ্যই জানো তোমরা, তো বলে দিলাম। চলো আমরা চলে আসি আজকে 4 নম্বর কোয়েশ্চেনে। ভারতের গ্লাসগো কোন শহরকে বলা হয়? ভারতের গ্লাসগো, তাই তো? তো দেখো এটা ভূগোলের একটা কোয়েশ্চেন। তো গ্লাসগো একটা শহর, ঠিক আছে, গ্লাসগো একটা শহর, তার সাথে তুলনা করা হচ্ছে কেন না, যখন তুলনা করা হবে জানবে সেই শহরের সাথে আরেকটা শহর, যে শহরের মধ্যে কিছু না কিছু সিমিলারিটি থাকবে, তাই না? তাহলে হতে পারে গ্লাসগো শহরটা কোনো নদীর তীরে অবস্থিত, যেটা হাওড়া শহরও কোনো নদীর তীরে অবস্থিত। গ্লাসগো শহরের যে শিল্পায়ন, শিল্প কারখানা, তার সঙ্গে হাওড়ার কিছু মিল আছে, তাই তো বলা হচ্ছে? হ্যাঁ একদম স্যার। তো এটা দেখো বলা হয় কাকে স্যার? হাওড়া। হাওড়াকে বলা হয় হচ্ছে ভারতের গ্লাসগো, তাই তো? তো হাওড়া তোমরা জানো যেটা হচ্ছে হুগলি নদীর পাশে অবস্থিত, হুগলি নদীর পাশে অবস্থিত, এবং হাওড়ায় তোমার যে শিল্প কারখানা, চটকল এইসব আছে না, তো তার সাথে কোথাও না কোথাও যে স্কটল্যান্ডের গ্লাসগো বলে একটা শহর আছে, তার শিল্প কারখানার বা অবস্থানে কিছুটা মিল আছে, সেই জন্য এদেরকে তোমাকে বলা হয় গ্লাসগোর সাথে তুলনা করা হচ্ছে হাওড়া শহরকে। ক্লিয়ার? বাকি দেখো কলকাতা, এটাও হুগলি নদীর পাশে অবস্থিত। দুর্গাপুর, আসানসোল যদি বলো, এটা হচ্ছে দামোদর নদীর তীরে অবস্থিত, দামোদর নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, দামোদর নদীর তীরে অবস্থিত, যাকে আমরা কি বলি? দুঃখের নদী। বাংলার যে দুঃখের নদী সেটা আমরা বলে থাকি দামোদর নদীকে। ক্লিয়ার? প্রত্যেক বছর বন্যা হয়, সেই জন্য বাংলার দুঃখের নদী বলে, যেখানে বন্যায় প্লাবিত হয় বহু এলাকা আশপাশে, সেই জন্য বলা হয়। তা উত্তর হচ্ছে হাওড়া। চলো আমরা চলে আসছি আজকে 5 নম্বর কোয়েশ্চেন, 14 নম্বর সেটের। ভারতের যে উপকূলে বছরে দুবার বর্ষাকাল মানে দুবার বৃষ্টিপাত হয়, তো মালাবার উপকূল, করমণ্ডল, কোঙ্কণ উপকূল, উৎকল উপকূল। দেখো ভারতবর্ষের যদি ম্যাপ দেখো, তো ম্যাপের সম্পর্কে যাদের সম্যক একটা আইডিয়া আছে, তারা জানো যে মালাবার কোথায়, কোঙ্কণ কোথায়, উত্তর সরকার বা উৎকল উপকূল কোথায়, সব জানো এগুলো। তো যদি জেনে থাকো তাহলে দেখো যে উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, তো সেটা স্যার কি হবে না, সেটা হবে করমণ্ডল উপকূল, সেইটা হবে করমণ্ডল উপকূল। কোথায় স্যার? যে কৃষ্ণার যে বদ্বীপ, সেই কৃষ্ণা নদীর, যে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর বদ্বীপ, সেখান থেকে তুমি যদি একেবারে নিচের দিকে চলে আসো, একেবারে তামিলনাড়ু শেষে কন্যাকুমারী, তো সেইখানের যে অংশটা সেটা হচ্ছে করমণ্ডল উপকূল। দুবার বৃষ্টিপাত হয় কেন স্যার? না একবার হচ্ছে বর্ষাকালে, তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওর উপর দিয়ে বয়ে যাচ্ছে তখন, আর একবার হচ্ছে শীতকালীন যখন প্রত্যাবর্তন করছে, তখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে পুনরায় এই উপকূলে বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেজন্য দুবার বৃষ্টিপাত হচ্ছে করমণ্ডল উপকূলে। ক্লিয়ার? বাকি যদি আমি দেখি অন্য উপকূলগুলো, দেখো কোঙ্কণ উপকূল, এটা মোটামুটি তুমি যে মহারাষ্ট্রের উত্তর সীমা থেকে গোয়া পর্যন্ত। আচ্ছা, এবার যদি মালাবার উপকূল বলি, মালাবার উপকূলটা মেনলি তোমার পড়বে কর্ণাটক, কেরালা, এই জায়গাটায় মালাবার উপকূল পড়বে। আর উৎকল উপকূল, মোস্ট অফ দ্য যে জায়গাটা উৎকল উপকূল, সেটা হচ্ছে কিসে পড়বে? উড়িষ্যা। তাহলে উড়িষ্যার মধ্যে পড়বে হচ্ছে মোস্ট অফ দ্য উৎকল উপকূলটা। ক্লিয়ার? ম্যাথ সম্পর্কে সম্যক আইডিয়া থাকলে তুমি একদম সঠিকভাবে প্রশ্নের উত্তর দিয়ে দেবে অপশান বি। ক্লিয়ার? চলো আমরা চলে আসি আজকের 6 নম্বর কোশ্চেন। খুব ভালো কোশ্চেন। জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষাকে, ধর্মকে, অর্থকে, নাকি সবকটি সঠিক? দেখো ছোটবেলা থেকে তোমরা শুনে থাকবে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, একটা মানে সিভিলাইজড একটা সোসাইটিকে যদি ধ্বংস করতে হয়, কিচ্ছু করার দরকার নেই, একটা কাজ করো, শিক্ষা বন্ধ করে দাও। শিক্ষা তো একদিনে বন্ধ করা যাবে না, হঠাৎ করতে বলা যাবে না তো শিক্ষা বন্ধ, ধীরে ধীরে মানে স্লো পয়জনের মতো শিক্ষাকে তুমি বন্ধ করে দাও, বা শিক্ষাকে আস্তে আস্তে তার ডিগ্রেডেশন করাও, তার মান কমিয়ে দাও, তাহলে কিন্তু সেই জাতি আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংসের পথে এগোবে। ক্লিয়ার? তো সেটাই হচ্ছে জাতির মেরুদণ্ড যদি বলা হয়, তাহলে হচ্ছে শিক্ষা। একটা জাতি
জাতি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে যদি তার শিক্ষাকে ধীরে ধীরে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়, শিক্ষাকে আস্তে আস্তে ডিগ্রেডেশনের বা আমরা তার ভ্যালুয়েশন কমিয়ে দিই, তাহলে কিন্তু জাতির মেরুদণ্ড অর্থাৎ জাতিটা সিভিলাইজ থেকে আনসিভিলাইজডের পথে যাবে। ক্লিয়ার? তো উত্তর এখানে হবে শিক্ষা, ধর্ম নয়, অর্থ নয়, কোনোটাই নয়। আচ্ছা চলো আমরা চলে আসি 7 নম্বর কোশ্চেনে। ভূমিকম্পের তীব্রতা মাপক স্কেল হলো, অর্থাৎ ভূমিকম্পের তীব্রতা কোন মানে ইন্টেন্সিটি কোন স্কেলের সাহায্যে মাপা হয়। দেখো এখানে উত্তর তোমরা জানো যে রিক্টার স্কেল, যে রিক্টার স্কেলটা থাকে 0 থেকে 10, যদি 10 হয় মানে বুঝতে পারতো ধ্বংসাত্মক মানে যেটা বিষয়টা, আর 0। তো ভূমিকম্পের তীব্রতা হচ্ছে মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে, 0 থেকে 10 এই স্কেলের মানটা দেওয়া আছে। ফিলিপ স্কেল এটা অর্থনীতির একটা স্কেল যেখানে বেকারত্ব আর মুদ্রাস্ফীতিকে ডিনোট করা হয়। ফিলিপ স্কেলের মাধ্যমে বেকারত্ব আর মুদ্রাস্ফীতি সেটাকে ডিনোট করা হয়। তো এখানে উত্তর কি হবে? রিক্টার স্কেল হচ্ছে সঠিক অ্যান্সার। যাব আমরা 8 নম্বর কোশ্চেনে। সিয়ালকোট কাদের রাজধানী? সিয়ালকোট কাদের রাজধানী? বর্তমানে পাকিস্তানে পড়ে যাবে। তো সিয়ালকোট এখন কাদের রাজধানী? এখানে অপশান হচ্ছে হুন, ব্যাকটেরিওগ্রিক, হয়সালা নাকি কোনোটাই নয়। এটা ইতিহাসের কোশ্চেন। তো সিয়ালকোট তখনকার দিনে হচ্ছে হুন, হুন যে প্রজাতি, হুন যে জাতি, তো তাদের রাজধানী ছিল হচ্ছে সিয়ালকোট। বর্তমানে যদিও সেটা পাকিস্তানের মধ্যে। হুনাদের মধ্যে তোমরা শুনে থাকবে মিহিরকুলের নাম, তোরমানের নাম শুনে থাকবে ইতিহাসে। তো এখানে সিয়ালকোট হচ্ছে রাজধানী হবে হুনদের, ব্যাকটেরিয়া গ্রিক নয়, হয়সালা বংশ নয়। চলো আমরা আসি 9 নম্বর কোশ্চেন। আবার একটা কোশ্চেন ওখান থেকে ইতিহাসে। ভারতের অ্যাটিলা বা অ্যাটিলা কাকে বলা হয়? দেখো ইউরোপের হুন এক নেতা ছিল, তার নাম হচ্ছে অ্যাটিলা, যিনি কেমন ছিলেন? অত্যন্ত মানে নিপীড়ন করেন এমন ব্যক্তি, শোষণ করেন, অত্যাচারিত, ধ্বংসলীলা চালান এরকম। তো সেইটাই এখানে কার সাথে সেই হুন নেতার ভারতের তুলনা করা হয়? 4টে অপশান, মিহিরকুল, তোরমান, মিনান্দার নাকি ব্যাকটেরিওগ্রিক। দেখো মিহিরকুলকে ভারতের অ্যাটিলা বলা হয়। ইনিও একজন হুন নেতা যিনি ইউরোপের অ্যাটিলা ছিলেন, যে ধ্বংসাত্মক কাজ চালিয়েছিলেন। মিহিরকুলও ঠিক সেম কাজ ভারতে করেছিলেন। বহু বৌদ্ধ যে বিভিন্ন সংগঠন, বৌদ্ধদের যে বিভিন্ন সংগঠন সেসব তিনি ধ্বংস করে দিয়েছিলেন সেই সময়ে। সেই জন্য তাকে ইউরোপের অ্যাটিলার সঙ্গে তুলনা করা হয় এই মিহিরকুলকে। ইনিও কিন্তু ছিলেন একজন হুন নেতা। মনে থাকবে? আশা করি মনে থাকবে। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন 10 নম্বর কোশ্চেন বলছে ক্রেডিট কার্ড পরিষেবা নিচের কোনটির উদাহরণ? এটা অনেকটা ব্যাংকিং ঘেঁষা বলতে পারো, তোমাদের একটা আছে সিলেবাসের মধ্যে রয়েছে যে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স, তো এটা ব্যাংকিং এর একটা পার্ট। তো সেটাই দেখো এখানে ক্রেডিট কার্ড পরিষেবা নিচের মধ্যে কোনটা? 4টে অপশান। কি কি অপশান আছে? প্যারা ব্যাংকিং কার্যকলাপ, নন ব্যাংকিং কার্যকলাপ নাকি দুটোই নাকি কোনোটাই না? দেখো প্যারা ব্যাংকিং বলতে কি বোঝায়? ব্যাংকিং এর যে সাধারণ কার্যকলাপ, ব্যাংকিং এর যে সাধারণ সারা দিনের সারা বছরের যে কার্যকলাপ, তার পাশাপাশি যদি অন্য কোনো কার্যকলাপ হয় সেটাকে বলা হয় প্যারা ব্যাংকিং। মানে আসল ব্যাংকিং এর কাজ ছাড়াও যদি ব্যাংকের আরও কিছু পরিষেবা দেওয়ার থাকে সেটাকে বলা হচ্ছে প্যারা ব্যাংকিং। তো ক্রেডিট কার্ড তোমরা অনেকেই হয়তো এফোর্ড করো, ক্রেডিট কার্ড তোমাদের অনেকেরই আছে। সেই ক্রেডিট কার্ড পরিষেবা এটা অ্যাকচুয়ালি তোমার প্যারা ব্যাংকিং পরিষেবার মধ্যে পড়ে। ব্যাংকের যে মেন পরিষেবা, মেন কার্য তার মধ্যে পড়ে না, এটা হচ্ছে প্যারা ব্যাংকিং এর মধ্যে পড়ে। তো প্যারা ব্যাংকিং বিষয়টা কি অলরেডি ডিসকাস করে দিলাম আমি। ক্লিয়ার? চলো আজকের 11 নম্বর কোশ্চেন। তার আগে দেখে নাও, তার আগে 11 নম্বর কোশ্চেন বলার আগে এই যে প্র্যাকটিস সেটটা একবারে লাস্ট মুহূর্তে যারা প্রিপারেশন নিতে চাইছো, এই 15টা প্র্যাকটিস সেট একবার করে নিতে পারো, প্র্যাকটিস করে নিতে পারো। আগে আমরা অনেকেই তোমরা 150-তে নিয়েছিলে, কিন্তু পরীক্ষার আর কটা দিন আছে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে স্যার বিষয়টা একটু যদি দেখা হয়, দামের বিষয়টা। তো তোমাদের কথা ভেবে কিছু অফার আমরা রেখেছি। এটা এখন তুমি পাবে, মানে আজকেও তুমি পাবে 99 প্রাইস তুমি পে করবে, পেয়ে যাবে। তার জন্য তোমাকে করতে হবে কি, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করবে, প্র্যাকটিস সেট চাই এটা জানাবে, আমাদের টিম বাকি তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। শেষ মুহূর্তে যদি প্রিপারেশন একবার এক ঝলক ঝালিয়ে নিতে চাও তাহলে একবার এই প্র্যাকটিস সেটটা নিতে পারো, যেখানে 15টা প্র্যাকটিস সেট আছে। গ্রুপ সি আর গ্রুপ ডি দুটোকে কেন্দ্র করেই রাখা হচ্ছে। উপকৃত হবে অবশ্যই, একবার দেখতে পারো তোমরা ট্রাই করে, বাকিটা তোমাদের বিষয়। চলো আমরা চলে আসছি আজকের 11 নম্বর কোশ্চেনে। জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে হন? জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে হন? দেখো জিএসটি নিয়ে আমি বিস্তর বিভিন্ন ভিডিওতে বলেছি জিএসটি নিয়ে। তো জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা একটা কি বলেছিলাম ইনডাইরেক্ট ট্যাক্স বলেওছিলাম, যে ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে তোমার জিএসটি। তো ভালো কথা। তো জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে হন? না, জিএসটি কাউন্সিলের যিনি চেয়ারম্যান হন তিনি হচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হচ্ছে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হয়ে থাকেন। আর জিএসটি যে সময় ভারতে চালু হয়েছিল সেটাও বলে দিই যে 1 জুলাই, আগেও বলেছি 2017, সেই সময় ভারতের ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ এফএম ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? অরুণ জেটলি স্যার, অরুণ জেটলি সেই সময় ভারতের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন যখন জিএসটি চালু হয় ভারতে 2017-তে। ক্লিয়ার? তো সেই কাউন্সিলের যে চেয়ারম্যান তিনি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অর্থাৎ যিনি অর্থমন্ত্রী থাকবেন তিনি জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হবেন। ক্লিয়ার? বাকি প্রধানমন্ত্রী হবে না, আরবিআই গভর্নর তো হবে না, রাষ্ট্রপতিও হবে।
বোঝা গেল? আশা করি বোঝাতে পারলাম। চলো আজকের 12 নম্বর কোয়েশ্চেন কি বলছে। সংবিধানের, ভারতীয় সংবিধানের, এখানে সং ভারতীয় হয়ে গেছে, তো এখানে দেখো সংটা কেটে দাও। তো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা এই নামে অভিহিত করেছেন? খুব কমন একটা কোশ্চেন, বহুবার পরীক্ষা এসেছে, গ্রুপ সিডি এই টাইপের পরীক্ষাতে আসতেই পারে। তো কোন অনুচ্ছেদ, কোন ধারাটিকে সংবিধানের হৃদয় আত্মা কে বলেছেন? বি.আর. আম্বেদকর নিজে বলেছেন, তাই না? কত নম্বর অনুচ্ছেদে দেখো তো, অনুচ্ছেদ নাম্বার হবে 32। তোমরা জানো আর্টিকেল নাম্বার 32, যেটা আমাদের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো 32 নম্বর আর্টিকেলে বি.আর. আম্বেদকর নিজে বলেছেন এটা হচ্ছে সংবিধানের হৃদয় ও আত্মা। মানুষের যদি কোনো রকম মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তাহলে সেই মানুষ ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যাওয়ার পাওয়ার রাখে, ক্ষমতা রাখে। এই ক্ষমতাটা কে দিয়েছে? 32 নম্বর আর্টিকেল। সেই জন্য এটাকে সংবিধানের হৃদয় ও আত্মার সঙ্গে তুলনা করা হয়। ক্লিয়ার? বাকি 17 নম্বর কি আর্টিকেল আছে, 19 নম্বর কি আছে, 51 নম্বর আছে, আশা করি তোমরা জানো। যদি না জানো তো ইন্ডিয়ান পলিটির একটু হালকা করে অংশটা দেখে নাও। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট হচ্ছে 13 নম্বর। নিম্নলিখিত কোনটা যুগ্ম তালিকাভুক্ত? এখন স্যার যুগ্ম তালিকাটা কি? যুগ্ম মানে তো অবশ্যই স্যার একের বেশি, একাধিক, দুজন, সে তো অবশ্যই। কিন্তু যুগ্ম তালিকাভুক্ত বিষয়টা কি না, সংবিধান যারা একটু পড়েছো তারা নিশ্চয়ই জানো সংবিধানের একটা জিনিস আছে, সেটা হচ্ছে শিডিউল, বা যেটাকে আমরা বলি তপশিল। তো সেই শিডিউলে 12টা শিডিউল রয়েছে বর্তমানে। তার মধ্যে 7 নম্বর যে শিডিউল, যারা পড়েছো তারা জানো যে 7 নম্বর শিডিউলে 3টে তালিকার কথা উল্লেখ আছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। মানে কি কি ক্ষমতা কেন্দ্র সরকারের হাতে থাকবে, কি কি ক্ষমতা রাজ্য সরকারের হাতে থাকবে, আর কোন ক্ষমতাটাই কেন্দ্র রাজ্য দুজনের হাতেই থাকবে, তো সেটাই হচ্ছে যুগ্ম তালিকা। ক্লিয়ার? তো দেখো এদের মধ্যে কোনটা যুগ্ম তালিকাভুক্ত? নাগরিকত্ব, স্থানীয় প্রশাসন, শ্রমিক সংগঠন না আন্তঃরাজ্য নদী? তো এর যে উত্তর হবে যুগ্ম তালিকাভুক্ত, সেটা হচ্ছে তোমার শ্রমিক সংগঠন। শ্রমিক সংগঠনের বিষয়ে সেটা যুগ্ম তালিকাভুক্ত, অর্থাৎ কেন্দ্র আর রাজ্য দুজন মিলে ডিসাইড করবে। বাকি নাগরিকত্ব সেটা সেন্ট্রালের হাতে, স্থানীয় প্রশাসন যেটা স্টেটের হাতে, আর আন্তঃরাজ্য বিষয়ে ডিসিশনের বিষয় সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে। অর্থাৎ আন্তঃরাজ্য নদী বিষয়ক যে কার্যকলাপ সেই বিষয়ে কোনো ডিসিশন সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতেই থাকে। তাহলে উত্তর এখানে কি হবে? যুগ্ম তালিকার মধ্যে শ্রমিক সংগঠন। ক্লিয়ার? চলো আজকের 14 নম্বর কোয়েশ্চেন কি আছে আমাদের প্র্যাকটিস নাম্বার 14-এ, যে কম্পিউটারে ফাইল সেভ করার সময় পিডিএফ ফরম্যাট বহুল প্রচলিত, এই পিডিএফ এর পূর্ণ রূপ কি? অর্থাৎ পিডিএফ এর পূর্ণ ফর্ম তোমাকে বলতে হবে। তো দেখো 4টি অপশন দেওয়া আছে, পোর্টেবল ডেটা ফরম্যাট, আচ্ছা পাবলিক ডকুমেন্ট ফাইল, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট না প্রাইভেট ডেটা ফাইল। খুব সোজা একটা কোশ্চেন। তো পিডিএফ এর যে ফুল ফর্ম, তোমরাও পিডিএফ ইউজ করো, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট যেটা হচ্ছে কম্পিউটারে ফাইল যখন সেভ করে এটা দেখতে পাও পিডিএফ ফরম্যাটে, তো যার ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ক্লিয়ার? চলো আমরা আসছি আজকের 15 নম্বর কোশ্চেন। ভারতরত্ন কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ভারতরত্ন যেটা ভারতের বেসামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন, সেটা কোন ক্ষেত্রে প্রদান করা হয়? খেলাধুলা, বিজ্ঞান, সর্বোচ্চ জাতীয় অবদান নাকি সাহিত্য? তো যারা উত্তর দিয়ে দিয়েছো আশা করি জানো উত্তর। অবশ্যই স্যার জানি যে সর্বোচ্চ ভারতের যে জাতীয় অবদান বেসামরিক ক্ষেত্রে বা জাতীয় অবদান যিনি রাখবেন তাদেরকেই ভারতরত্ন পুরস্কারটা দেওয়া হয়ে থাকে। তোমরা জানো অনেক ব্যক্তিত্ব ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, একাধিক রাষ্ট্রপতি, এমনকি ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন এক্স, তারাও পেয়েছেন। বাকি বিভিন্ন ক্ষেত্রে গানের জগতের মানুষ পেয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে পেয়ে থাকেন এগুলো। তো খেলার জগতের মানুষ পেয়েছেন। তো ভারতরত্ন পুরস্কারের জন্য সর্বোচ্চ অবদান সেটা পেয়েছেন, এটা উত্তর হবে সর্বোচ্চ অবদানের জন্য। ক্লিয়ার? চলো আজকের 16 নম্বর কোশ্চেন কি না, ভারতের জন্য 2025 সালে বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কোন ধরনের প্রবণতা দেখা যায়? অর্থাৎ কি বলতে চাইছে বলো তো, যে ভারতের অর্থনীতি 2025 সালে বিশ্ব অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে কি ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, মানে অর্থনীতির আমাদের দিকটা কি, সেটা নেগেটিভ, পজিটিভ নাকি একটা স্থায়ী জায়গায় দাঁড়িয়ে, কোনটা? অপশান দেখো, বৈশ্বিক কারণে দ্রুত ধরা পড়ছে, বৃদ্ধি পুরোপুরি থেমে গেছে, ধীর হলেও ইতিবাচক নাকি সংকটময়। ক্লিয়ার? দেখো সংকটময় কন্ডিশন তো নয়, কারণ আমাদের পাশের একটা দেশ আছে, প্রতিবেশী দেশ তোমরা জানো, তো তাদের সংকটময় হতে পারে, নামটা বললাম না, বুঝতে পারছো, সংকটময় তাদের হতে পারে, বাট আমাদের তো নয়। আমাদের ক্ষেত্রে কি হবে? আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু ইতিবাচক দিকটা ধরে রেখেছি, কারণ রিসেন্ট তোমরা জানো সম্ভবত ভারত জিডিপির হিসাবে 4র্থ স্থানে উঠে এসেছে বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতিতে 4র্থ স্থানে উঠে এসেছে। তো সেটা তো সংকটময় পরিস্থিতি না, সেটা পজিটিভ দিক, ইতিবাচক দিক। তাহলে উত্তরটা কি হবে? ধীর হলেও আমরা ইতিবাচকের দিকে এসেছি, ভারতের অর্থনীতি ইতিবাচকের দিকে
মানে পরপর এগোচ্ছে। তো সেই জন্য উত্তর কি হবে? সি। বাকি তো কোনোটাই হচ্ছে না। চলো আজকে 17 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতে রপ্তানির মধ্যে কোন খাত সব থেকে বেশি প্রবৃদ্ধি দেখাচ্ছে 2023-24 থেকে 24-25-এ? তাই তো, রপ্তানির ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে না, রপ্তানির ক্ষেত্রে কোনটা সব থেকে বেশি প্রবৃদ্ধি দেখাচ্ছে? কৃষি, সেবা খাত, খনিজ নাকি নির্মাণ সামগ্রী? দেখো 2023-24, 24-25 সালে যদি বলো সবথেকে রপ্তানি, সব থেকে বেশি রপ্তানি যেটা হয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস। ইলেকট্রনিক্স যে ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রনিক্স যে সামগ্রী সেগুলো হচ্ছে নাম্বার 1, টপ হচ্ছে এটা, টপ 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুডস, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে গুডসগুলো হয় সেগুলো। আর 3 নম্বর খাত যদি বলো সেটা হচ্ছে সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর। দেখো অপশানে তো তোমার বাকি দুটো অপশানে নেই, তাহলে সেক্ষেত্রে তোমার কোন ধরনের জিনিসগুলো হবে বলো তো? সেবা খাত, সেবা খাতটা বা সার্ভিস সেক্টরটা এইটা হওয়া উচিত অপশান অনুযায়ী 2023-24, 24-25-এর হিসাব অনুযায়ী। তাহলে উত্তর কি হবে? সেবা খাত। বাকি অন্য উত্তরগুলো আমি বলে দিলাম পাশাপাশি, এটা যদি অপশানে থাকে তোমাকে ওটা দেখাতে হতো। চলো আজকের 18 নম্বর কোশ্চেন, ফুটবলে একটি দলের খেলোয়াড় কতজন? এর থেকে সোজা কোশ্চেন আর কি হতে পারে? হতে পারে কিছু? যারা ফুটবল দেখো বা না দেখো একটা আইডিয়া তোর আছে, তো সেটা আইডিয়া থেকে তোমরা বলো যে কি হতে পারে। তা ফুটবলে জানো ওয়ান সাইডেড 11 জন প্লেয়ার থাকে, একদম স্যার। ক্রিকেটেও 11 জন প্লেয়ার থাকে, হকিতেও 11 জন প্লেয়ার থাকে ওয়ান সাইডে। এবার স্যার বাকি অপশানগুলো যদি একটু বলি, একটু দেখো। 7 জন প্লেয়ার ওয়ান সাইডে থাকে, তোমরা জানো যে ওয়াটার পোলো, ওয়াটার পোলো তাতে কিন্তু 7 জন প্লেয়ার ওয়ান সাইডের থাকে। শুধু যদি বলতো পোলো, পোলোতে ক্ষেত্রে 4 জন হতো, পোলোতে 4 জন, ওয়াটার পোলোতে 7 জন থাকে। ক্লিয়ার? এইটা 12 জন তো হবে না কিছু, আর বাকি অপশান হচ্ছে এখানে সি অ্যান্সার। ক্লিয়ার? চলো আজকে 19 নম্বর কোশ্চেন, অলিম্পিকের পতাকায় কয়টি রং থাকে? বহুবার আলোচনা করেছি, প্রত্যেকটা রঙের গুরুত্ব, কোন এশিয়া, কোন মহাদেশ বোঝায়, কোন কন্টিনেন্টকে বোঝায়, মহাদেশকে বোঝায় সেটাও বলেছি। এখানে যেহেতু সেটে আছে তোমাদের বলে দিই, তোমরা অলরেডি করে ফেলেছো। অলিম্পিকের পতাকায় টোটাল 5টা হচ্ছে রঙের যে রিং থাকে, তো 5টা রঙের যে রিং থাকে, সেই 5টা রং 5টা মহাদেশকে তোমার ডিনোট করে, সেটা জানো। তবু বলে দিই একবার, রেড হচ্ছে আমেরিকার জন্য। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে ব্ল্যাক হচ্ছে আফ্রিকা মহাদেশ, ব্ল্যাক আফ্রিকা মহাদেশের জন্য। আচ্ছা গ্রিন যদি বলি, গ্রিন হচ্ছে তোমরা জানো অস্ট্রেলিয়া বা ওসিয়ানিয়ার জন্য। আচ্ছা, তারপরে যদি ইয়েলো বলি, ইয়েলো হচ্ছে এশিয়া মহাদেশের জন্য। আর যদি ব্লু বলি তাহলে হচ্ছে সেটা ইউরোপের জন্য। সবাই জানো এটা ইউরোপের জন্য। তাহলে 5টা কন্টিনেন্টকে বোঝাতে 5টা রঙের যে রিং, সেই 5টা রঙের রিং অলিম্পিকের পতাকায় তোমরা দেখে থাকবে। ক্লিয়ার? চলো আজকে লাস্ট কোয়েশ্চেন 14 নম্বর সেটে, থার্মোমিটারকে আবিষ্কার করেছিলেন? ইনোভেশনের একটা ক্লাস দিয়েছি, সেই ইনোভেশনের ক্লাসে আছে অলরেডি, বা আমি ডিসকাসও করছি যদি নাও থেকে থাকে। থার্মোমিটারের আদি রূপ যিনি আবিষ্কার করেছিলেন তিনি কে? না গ্রাহাম বেল, চার্লস ব্যাবেজ, বেয়ার্ড নাকি গ্যালিলিও? তাহলে উত্তর হচ্ছে গ্যালিলিও হবে। থার্মোমিটারের যে আদি রূপ মানে আদি, সেটা হচ্ছে কিন্তু তোমার গ্যালিলিওর আবিষ্কার। আচ্ছা, জন এল বেয়ার্ড ইনি হচ্ছেন টেলিভিশনের আবিষ্কর্তা। আচ্ছা, চার্লস ব্যাবেজ যাকে আমরা কি জানি? ফাদার অফ কম্পিউটার। ওকে। আর গ্রাহাম বেল তোমরা জানো যে টেলিফোন, গ্রাহাম বেল হচ্ছে টেলিফোন। ক্লিয়ার? বাকি অপশানগুলো বলে দিলাম, তাহলে উত্তর এখানে কি হবে? অপশান বি। তাহলে 14 নম্বর সেটে দেখো, 14 নম্বর সেটে আজকে 20টা কোশ্চেন আলোচনা করে দিলাম, আমাদের আর একটা সেট বাকি থাকলো 15 নম্বর সেটটা আমাদের প্র্যাকটিস সেট অনুযায়ী। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। খুব ভালো করে পড়াশোনা করো, আপকামিং পরীক্ষা যেন তোমাদের প্রত্যেকের ভালো হয়। চলো অন্য একদিন দেখা হচ্ছে অন্য একটা সেশনে। আজকের মতো থ্যাংক ইউ।